বললি তো মনের মধ্যে কিরকম একটা হলো, বুঝলি? বলছিস এখনো হতে পারে? হ্যাঁ, হওয়া সম্ভব। হ্যাঁ, কি হওয়া সম্ভব গো বাবা? আমার বিয়ে। কি? তোর বাবা আরেকবার বিয়ে করার শখ হয়েছে আদুরি? এই বয়সে? কেন মা, এই বয়সে যদি জন্মদিন হতে পারে, বিয়ে কেন হতে পারে না? গো, বিয়ে তো আমি আমার জন্য করছি না, বিয়ে তো আমি করছি তোর জন্যে। ও, আমার জন্যে? হ্যাঁ, বিয়ে হবে, তোমার হবে, সংসার হবে, সেটাও তোমার হবে। কিন্তু যে ভাইটা হবে সেটা তো তোরই হবে, তোকেই তো দিদি দিদি বলে ডাকবে। ওহ বাবা, তুমি না এদিকে এসো। শোনো শোনো শোনো, এই আজ তোমার জন্মদিন না, তাই আমি নিজে হাতে পায়েস করেছি। দাঁড়াও দাঁড়াও, খাইয়ে দিই। আরে দাঁড়া দিদি দাঁড়া, আগে তো কত বাবার গোলাতে লাঠো পরাইন দে, তারপর পায়েসটা খাওয়াবি। আরে মা, এই সাজি আবার কোত্থেকে এসে জুটলো রে? বারে, আজ তোমার জন্মদিন না, তাই তোমার জন্মদিন ঘটা করে করব বলে আমি তোকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আর আমিও বিহান বেলা উঠে ফুল তুলে লাঠো কেটে নিয়ে চলে এসেছি। বেশ করেছো, এদিকে এসো, এদিকে ধরো। এই শুভ জন্মদিন বাবা। হাতুড়ি মা, এ কি বাবা, তোমার চোখে জল? ও কিছু নয় রে, ও কিছু নয়, ওটা আনন্দের উৎসব মা। আসলে কি জানিস মা, আমি সারা জীবন তোর জন্য তো কিচ্ছু করতে পারিনি রে মা, অথচ তুই তুই সারা জীবন ধরে নিজের কথা না ভেবে সব আনন্দ বিসর্জন দিয়ে শুধু আমার কথা ভেবে গেছিস। আর যদি তোর মা বেঁচে থাকতো। খবরদার খবরদার বলছি বাবা, আজকের দিনে একদম কান্নাকাটি করবে না। আচ্ছা বাবা, তুমিই বলো না, আজকের দিনে তুমি যদি কান্নাকাটি করো আমার ভালো লাগবে? আদুরি বেটি কিন্তু একদম ঠিক কথা বলেছে কর্তা। আজ তো আনন্দের দিন, আড়িয়ালের সাই মাতাল হওয়ার দিন। ঠিক বলেছো বিন্দু কাকা, একদম ঠিক বলেছো। আর তাই তো আমার বলতে ইচ্ছে করছে, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। আজকে আমার মিষ্টি বাবার জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। চলে এসেছি কর্তা, আপনার জন্মদিন পালন করতে আমিও দীপিকাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এসেছো যখন চলে গেলে হবে না, খেয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, না খেয়ে যাবে মানে? আজ আমি সব নিজে হাতে রান্না করেছি না, আজ যে না খেয়ে যাবে না, এক কোপে তার আমি গলাটা কাটবো। আমি যাতে নারী না মাধুরী। আবার জানিস মা, আবারও তোর মায়ের কথা মনে পড়ে গেল জানিস। শেষ শেষ যেদিন তোর মা আমার জন্মদিন পালন করেছিল না, তখন তোর মা ছিল অন্তঃসত্ত্বা। ডাক্তারবাবু বারণ করেছিলেন যে ভারী জিনিস যেন না তোলে, বেশি কাজকর্ম যেন না করে, কিন্তু কারোর কোনো কথা না শুনে তোর মা ভোরবেলা ঘুম থেকে উঠে ঘাস শুদ্ধ লোককে নেমন্তন্ন করেছিল। শুধু তাই নয়, 10 পদ রান্না করে সবাইকে খাইয়েও ছিল। তারপর তোর মাকে হাসপাতালে ভর্তি করা হলো, তুই হলি, চারিদিকে কত আনন্দ আনন্দ, কিন্তু তোর মা আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল রে মা। আর তারপর থেকেই তুমি আমাকে বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছো? না, পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে তার মায়ের স্নেহ ভালোবাসা দিতে পারে না রে মা, পারে না। সেই ভালোবাসা আমাদের আদুরি একটু হলেও যাতে পায়, আমি কিন্তু তার একটা পাকাপোক্ত ব্যবস্থা করে এসেছি কর্তা। তুমি আবার কি ব্যবস্থা করেছো মানে? যা ওই গো, কর্তাবাবুকে কথাটা খুলে বলোই না। আরে দাঁড়াও বলছি। বলো বলো বলো। না মানে বলছিলাম কি কর্তা বাবু, আমার এক দুঃসম্পর্ক দিদি আছে, তার দিদির বড়টা না মহা বজ্জাত, দিদিকে ফেলে রেখে পালিয়ে গেছে। দিদি এখন হয়ে গেছে খুব অসহায়, আমার কাছে এসে কান্নাকাটি করছিল। ব্যাস, আমিও ঝোঁক বুঝে কোপ মেরে এক ঢিলে দুপাকি মারার ব্যবস্থা করে ফেললাম। এবার বলছিলাম কর্তা, আপনি যদি ওই অসহায় মেয়েটাকে এ বাড়িতে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে ওই অসহায় মেয়েটারও একটা গতি হয়, আর আমাদের আদুরি বাক্যও দেখাশোনা করতে পারে আর কি। আপনি বললেই ভিতরে রাখতে পারি, মানে দিদিকে বাইরে দাঁড় করিয়ে এসেছি তো। না, চেনা নেই জানা নেই একটা অচেনা মেয়েকে হঠাৎ বাড়িতে ঢুকে ফেলে পরে কোনো ঝামেলা হয় তখন কি হবে? না কোনো ঝামেলা হবে না কর্তা বাবু। তুমি বিশ্বাস করো আদুরি, মেয়েটা না খুব ভালো, আসলে এই বয়সে স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। না আদুরি মা, এতে কিন্তু আমার কোনো মত নেই। আমি বলছিলাম কি বাবা, ওই সত্যতা যখন বলছে
তখন তুমি ব্যাপারটা মেনে নাও, খাবে তো দুমুঠো ভাত, ওতে আমাদের কোনো অসুবিধা হবে না। মাগো খাওয়ার ব্যাপার নয় রে মা, একটা বাইরের তুমি মেয়ে। চলে এসো সত্য। আমি তো জানি আমার পোড়া কপাল। কে আপনি? এই তো দীপিকার সেই অসহায় দিদি। আমার নাম প্রতিমা। মানে কি নাম বললেন? প্রতিমা। আমার মায়ের নামও ছিল না প্রতিমা। প্রতিমা? নমস্কার। দিদি শুন শুন, হ্যাঁ। বলছি এ মাইয়াটো কেমন বেটা ছেলে দেখতে না? এই দেখ, অনেক ছেলেদেরও না এটা মেয়ে মেয়ে দেখতে হয়। শোন, মানুষকে বিচার করবি তার মন দেখে, রূপ দেখে নয়, বুঝলি? হ্যাঁ বুঝলাম। আমি বলছিলাম কি বাবা, উনি আজ থেকে এই বাড়িতেই থাকবেন। যাব বাবা, একটু আগে তো তুমিই রাজি হচ্ছিলে না। না, এখন তো আমি রাজি হয়ে গেলাম। বেশ, তোমার যখন কোনো আপত্তি নেই, সত্যদা এখন থেকে উনি এখানেই থাকবেন। ব্যাস, আর কোনো চিন্তা নেই। আমি তোমাকে বলছিলাম না দিদি, কর্তাবাবুর মন খুব বড়। কি দেখলে তো? এখানে কিন্তু আমার একটা কথা আছে। উনি অসহায়, স্বামী ছেড়ে চলে গেছে, সেসব ঠিক আছে। কর্তাবাবু উনাকে এখানে আশ্রয় দিয়েছে, সেটাও ঠিক আছে। কিন্তু আমি তো দেখেছি আদুরিমা রাত পর্যন্ত একা হাতে সংসারের সব কাজকর্ম করে। তা এখন থেকে উনাকেও। আপনারা কেউ কোনো চিন্তা করবেন না, আমি আজ থেকে আদুরির সঙ্গেই থাকবো। থাকবে? আদুরি রান্নাঘরে গেলে আমি আদুরির সঙ্গে রান্নাঘরে যাব। যাবে? আদুরি শোবার ঘরে গেলে আমি আদুরির সঙ্গে শোবার ঘরে যাব। যাবে? আদুরি বাথরুমে গেলে আমি আদুরি এই, যাব না বাবা, বাইরে দাঁড়িয়ে থাকবো। যাকে অনেক বেলা হয়ে গেছে, সবাই খেতে চলো। হ্যাঁ, সেটাই ভালো কথা বলে। অনেকক্ষণ ধরে পেটে ছুচাই ডন মারা শুরু করে দিয়েছে। হ্যাঁ সাজি, তুই সবার বসার ব্যবস্থা কর, আমি খাবার বেলছি। চলো চলো। হ্যাঁ, চলো, তাই চলো, চলো তাই চলো তাই চলো। এই, আপনিও আসুন। মানে আমি বলছিলাম কি, আজ থেকে না আমার ওই মামরা অসহায় মেয়েটাকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমার তো নিজের কোনো মেয়ে নেই, আমি আপনার মেয়েকে নিজের মেয়ের মতন করেই মানুষ করব। বলছিলাম আপনার তো নিজের কোনো স্বামীও নেই, আমাকে কি নিজের স্বামী বলে মনে করে নিলেন? তারা শঙ্কর বলে ডাকবো? হ্যাঁ, আমিও আপনাকে আজ থেকে তারু বলে ডাকবো। হ্যাঁ চলবে চলবে, খুব ভালো নাম, খুব ভালো। বলছিলাম আজকে আমার মেয়েকে লুকিয়ে একটু বাগানে আস, আমি আপনার সাথে গল্প করব। তোমার মেয়ে যদি আমাদের ধরে ফেলে? না না, আমরা তো গাছের উপর উঠে গল্প করব। তোমার মেয়ে যদি গাছের উপর উঠে যায়? আমরা তার পাশের গাছে উঠে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ে যদি তার পাশের গাছের উপর উঠে যায়? তাহলে তার পাশের গাছে উঠে তার মগডালে উঠে গল্প করবো। দেখি কেমন হতো। বাঁদরের বংশধর গাছ থেকে নামতেই চাইছে না। কিছু কিছু বললেন? না, বলছিলাম যে পুতু, বলো তারু। একটা কথা তখন থেকে বলতে ইচ্ছে করছে, কিন্তু কি করে যে বলবো বুঝতে পারছি না। মুখ দিয়ে বলো। বলছিলাম যে তোমাকে দেখার পর থেকে আমার মনের ভেতরে মানে আর কি কুচ হতাম। তাই বলছিলাম কি, আর কি রাত্রিরে আমার মেয়েকে লিখে একবার আমার গাড়ি আসবে? যা খেতে এসো। এই শোনো, তোমার মেয়ে ডাকছি, তুমি যাও। চলো না আমরা একসাথেই যাই। না, তাহলে প্রথম দিন থেকেই তোমার মেয়ে আমাদের সন্দেহ করতে পারে। তুমি যাও, আমি পরে আসছি। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। কি হলো, আবার দাঁড়ালে কেন? পুতু, বলো তারু। একটু কাছে এসো। পাক্কা মেয়েবাজ মালমারি। আজ রাতেই না আমাকে মা বানিয়ে ছেড়ে দেয়। যাকে কাজের ফোনটা করিনি। হ্যালো, হ্যাঁ শহীদুল, গুরু বলছি। হ্যাঁ শোন, আমি এখানে পৌঁছে গেছি।
আচ্ছা শোন, কালকে তুই একবার আমার বাড়িতে যাবি, তোকে যে টাকার বান্ডিলটা দিয়ে এলাম সেটা আমার মায়ের হাতে দিয়ে দিবি। আর যদি জিজ্ঞাসা করে, আমি জানি জিজ্ঞাসা করবে না, যদি জিজ্ঞাসা করে তাহলে বলে দিস আমার ফিরতে হ্যাঁ 10 সময় তো লাগবে। কি বললি? এখানে না শালা, কোনো শালা ধরতে পারিনি রে। এমনকি এবারের বুড়োটা আমার প্রেমে পড়ে গেছে। হ্যাঁ তবে বুঝলি, এনিওয়ে ছাড়ছি রে, পরে কথা বলবো। জয় মা ভবানী। অনেকক্ষণ থেকে ওই মলয় প্রলয় হিন্দি বাংলা গান বাজিয়েছো, এবার বলির বাজনা বাজবে। কেন 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 কেন? কেন? ওই পাঠা বলির বদলে মানুষ বলি দেব তো, তাই। এই বাজা তো, বলির বাজনাটা বাজা, শালাকে আজ কেটেই ফেলবো। দাঁড়ান দাঁড়ান, এরম করে তাড়া করবেন না, শাড়ি খুলে যাবে, ভেতরে ছায়া পড়ে নি। তাহলে তাহলে বলুন বলুন কে আপনি? এখানে মেয়ে সেজে ঢুকেছেন কেন? শালা খেতে যাবার জন্য ডাকতে না আসলে জানতেই পারতাম না মালটা একটা ঢপবাজ। কি চাই তোমাকে? চাপ! কি যেন চাই? কাটারি। কি? না গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। সব বলবো কিন্তু জোরে জোরে বলা যাবে না, বুঝলেন? কানে কানে বলতে হবে। কানটা নিয়ে আসুন, কানটা নিয়ে আসুন, শুনুন। আপনি যা বললেন প্রমাণ করতে পারবেন? 7 দিন সময় দিন ম্যাডাম, 7 দিনের মধ্যে প্রমাণ করে দেবো। ওকে, 7 দিন সময় দিলাম। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা উপকার করতে হবে। কি? আমাকে দেখার পর থেকে না আপনার বাবা আমার পেছনে পড়ে গেছে। কি? হ্যাঁ, আজ রাতে হ্যাঁ? আপনাকে লুকিয়ে আমাকে আপনার বাবার ঘরে দেখা করতে বলেছে। কি? হ্যাঁ, এবার ভাবুন, আমার এরকম রোগা পাতলা চেহারা, আপনার বাবার এরকম দশাশই চেহারা, একবার যদি আমার ঘাড়ে চাপে খুব লাগবে। ওই দেখুন, পুতু পুতু করতে 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 আবার চলে এসেছে। পুতু পুতু, ও তুই এখানে? হ্যাঁ। তোকে ডাকতেই তো এলুম। হ্যাঁ, আমাকে ডাকতেই তো এলে, দেখাচ্ছি মজা। ঘরে চলো। এই আপনিও আসুন। মার 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 মার, হারামজাদাকে যত মার মার বলছি ওর তত আয়ু বুদ্ধি হচ্ছে। আর উনি তো মরে গিয়ে বহাল তবিয়াতে আছে। হারামজাদা ওই সতীনের ছেলেটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। ও ছোটবেলায় যদি ওর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতাম তাহলে আমার শান্তি হতো। তা সেটা যখন আগে থাকতে পারোনি, তো অহেতুক 7 সকালে উঠে ওই হারাম জায়গাটার কথা চিন্তা করে বাড়িটাকে মাথায় করছো কেন? খোকা! দেখো মা, আমি তোমাকে আগেও বলেছি, আমি আবার বলছি, ওই বোধে হচ্ছে তোমার সৎ ছেলে আর আমার সৎ দাদা। আমি কিন্তু পারতাম ওর খাটটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতে, কিন্তু এই বাড়িতে ওর টাকা পয়সা দেয় তাই ওকে দয়া করে রেখে দিয়েছি। আর বলতে, আরে বাবা ওর টাকাতেই তো সংসারটা চলছে। আর শহরের রাস্তায় ট্যাক্সি চালিয়ে আমি যে টাকাটা রোজগার করছি সেটাই তো আমার ব্যাংকে জমছে। তাই তো, তাই রে খোকা, ব্যাংকে কত টাকা জমেছে রে? সেটা শুনে তোমার কি লাভ? তুমি কি ভেবেছো আমার ওই জমানো টাকা থেকে তোমাকে ভাগবো দেবো? সেগুলো বালি। শান্ত! হ্যাঁ, আমি শান্ত, আর জীবনটাকে অশান্ত করার ইচ্ছে হয়েছে আমার। আমি কি সারা জীবন এই বস্তির মধ্যে থাকবো নাকি? আমিও ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, তারপর একটা সুন্দরী দেখে মেয়েকে বিয়ে করে সারা জীবন আয়েশ করে কাটিয়ে দেবো। এই খোকা, তোর ফ্ল্যাটে আমাকে নিয়ে যাবি তো? ওটা ফ্ল্যাট নয় মা, ফ্ল্যাট। ও, নিশ্চয়। আরে বাবা, কাজের লোকের জন্য আমার কাউকে না কাউকে তো লাগবে। আমি না হয় মাকেই কাজের লোক হিসাবে রেখে দেবো, চাকরানির টাকাটাও বেঁচে যাবে। আর কিছু বললি খোকা? মহারানী, মহারানী মা, মহারানী, আমি তোমাকে মহারানী বানিয়ে রাখবো। আগে ফ্ল্যাটটা কিনি, তারপর আমি তোমাকে নিশ্চয়ই নিয়ে যাবো। কিন্তু একটা কথা আমি আগের থেকে বলে রাখছি, ওই বোধে যাতে আমার ফ্ল্যাটে না যায়। আরে দূর, ওই মুখ
না আমার একটা কথা মনে পড়ে গেছে। কি? হ্যাঁ, বোধে আজকে কদিন হয়ে গেছে বাড়িতে আসি না, টাকা পয়সাও দেয় না, আর ঘরেও তেমন হাট বাজার নেই। তাই বলছিলাম কি, তোর কাছে সখানিক টাকা আছে? আছে, আছে? দিচ্ছি, কিন্তু এই টাকাটা আমি ধার হিসাবে দিচ্ছি।